স্টোরি এর শুরুতে আমরা দেখতে পাই চারিদিকে শুধু মনস্টারদের লাশ পড়ে রয়েছে। একটা মেয়ে বলতে থাকে, কুইন ফ্যাং, তুমি আসলেই একটা জিনিস। তোমার উপরে গড রুইন্স এর সমস্ত মনস্টার অ্যাটাক করে দিয়েছে, তারপরও তুমি সেই মনস্টারদের ডিফিট করতে সমর্থ হয়েছো। কিন্তু এখন এই ডিভাইন আর্টিফ্যাক্ট আই অফ জাজমেন্ট আমি এটা নিয়ে নিচ্ছি। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টারের অবস্থা অনেক বেশি ভয়াবহ। মেন ক্যারেক্টার এর মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। মেন ক্যারেক্টার খাসতে থাকে। মেন ক্যারেক্টার বলতে থাকে, কেন এই মুহূর্তে তুমি আমাকে কেন বিট্রে করলে? শিনশিও, আমি একমাত্র তোমার ব্রাদার। সে মেয়েটি বলতে থাকে, ব্রাদার, হ্যাঁ, তোমাকে শুধু আমার প্যারেন্টস অ্যাডাপ্টেড করেছিল, এমনকি আমরা দুজনে ব্লাড রিলেটেড ও না, আর তুমি নিজেকে আমার ভাই হিসেবে দাবি করছো। পিছন থেকে একজন বলতে থাকে, জিয়াইউ, ওর সাথে কোনো প্রকার কথা বলার প্রয়োজন নেই। জিয়াইউ বলতে থাকে, ব্রাদার সং, এটা হলো আমার রিয়েল ব্রাদার। সং বলতে থাকে, থ্যাংক ইউ কুইন ফ্যাং, তোমাকে ছাড়া কোনোভাবে এই গড লেভেল আর্টিফ্যাক্ট আমরা পেতাম না, যার জন্য আমি এখন তোমাকে একটা পুরস্কার দেব। আমার সোল স্টিলিং ব্লেড ইউজ করে তোমার বডিতে আমি একটা স্ক্র্যাপ করব, এটা ইউজ করে, এবং তোমার সমস্ত লাইফ স্প্যান আমি চুষে নেব। আমার এই উপহার কি তুমি পছন্দ করছো? কুইন জিয়াইউ, আমাদের প্যারেন্টস আমাদেরকে ছেড়ে চলে যাওয়ার পর থেকে আমি তোমাকে সাপোর্ট করেছি সর্বদা। এই ওয়ার্ল্ড অ্যাপোক্লিপস নেমে আসার পর আমি তোমার লাইফ বাঁচানোর জন্য সর্বদা আমার লাইফ রিস্কে ফেলতাম। আমার প্রিয় বোন, আমি তোমাকে অনেক বেশি ভুল বুঝে ফেলেছিলাম। জিয়াইউ বলতে থাকে, আমাদের প্যারেন্টস এর চলে যাওয়ার পর থেকে তুমি সব সময় আমার লাইফকে কন্ট্রোল করার চেষ্টা করেছো। সংফে এবং আমাকে তুমি অনেক বেশি প্রোটেকশন দিয়েছো, কিন্তু আমরা এই ডিভাইন আর্টিফ্যাক্ট পাওয়ার পর থেকে তোমার কোনো ভ্যালু নেই আমাদের কাছে। সংফে বলতে থাকে, কুইন ফেং, এখন তুমি এখান থেকে অলরেডি মারা গিয়েছো আমার হাতে, এই বলে তারপর অ্যাটাক করে দেয়। মেন ক্যারেক্টার চিৎকার করে বলতে থাকে, আমি যদি মারাও যাই আমি তোমাদেরকে কখনোই ক্ষমা করব না। কিন্তু সংফে মেন ক্যারেক্টার এর মাথা একদম তার শরীর থেকে তার তলোয়ার দিয়ে একদম আলাদা করে দেয়। সিন চেঞ্জ হয়, আমাদেরকে ন্যারেটর বলতে থাকে, 2025-এ একটা গেম আসে, গড ডিসেন্ডেন্ট। মানুষ যখন ঘুমিয়ে পড়তো তখন তাদেরকে ফোর্সফুলি সেই গেমের মধ্যে ইন্টার করিয়ে দেওয়া হতো, এবং সেই গেমের মধ্যে একমাত্র কারেন্সি ছিল লাইফ স্প্যান। সেই গেমের মধ্যে যে যত বেশি মনস্টার কিল করতে পারবে তার লাইফ স্প্যান তত বেশি বেড়ে যাবে। এমনকি প্লেয়াররা তাদের লাইফ স্প্যান ইউজ করে তাদের অ্যাবিলিটি রিয়েল ওয়ার্ল্ডেও ইউজ করা শুরু করে দেয়। তারা তাদের পাওয়ার ইউজ করে এমনকি নিউক্লিয়ার বম এর সামনেও দাঁড়িয়ে যেত। এইভাবে পৃথিবী সম্পূর্ণ বদলে যায় এবং পৃথিবীতে নেমে আসে একটা কেউ। আমি অনেক বেশি স্ট্রাগল করেছি আমার সিস্টারকে নিয়ে এই মার্সিলেস ওয়ার্ল্ডে বেঁচে থাকার জন্য। ওয়ার্ল্ড এর টপ 100 গ্লোবাল পাওয়ার হাউস আমাদের পিছনে ছিল, তাও আমি আমার সিস্টারকে রক্ষা করেছি। এন্ডলেস ডেঞ্জার এবং কাউন্টলেস ডেঞ্জার লাইফ থ্রেট এর মধ্যে দিয়ে আমি এই এনসিয়েন্ট গড রুইন কনকরার করতে সক্ষম হয়েছিলাম। আমি ডিভাইন আর্টিফ্যাক্ট আই অফ জাজমেন্ট অর্জন করেছিলাম এই গড রুইন্স থেকে। আমার মধ্যে গড হওয়ার কোয়ালিফিকেশন ছিল, কিন্তু আমার নিজের ফ্যামিলি, আমার সিস্টার আমাকে ধোকা দেয় এবং আমার পিছন থেকে শর্ট দিয়ে একটা স্ট্যাপ মারে। আমার বিশ্বাসকে সে ধোকা দিয়ে ছুরি দিয়ে পিছন থেকে আঘাত করে আমাকে সেটা শেষ করে দেয়। আমার সারা জীবনের এত স্ট্রাগল সবকিছু বৃথা গেল। আমার এত স্ট্রাগল সবকিছু অন্যের হয়ে গেল। এটা আমি রিফিউজ করছি, আমি এটা মানি না। আমি যদি আবার জীবন ফিরে পেতাম তাহলে আমি আবার নিজের জন্য বাঁচতাম। ঠিক তখনই সিন চেঞ্জ হয়, আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার বেডে শুয়ে রয়েছে। হঠাৎ করে মেন ক্যারেক্টারের চোখ খুলে মেন ক্যারেক্টার বলতে থাকে, আমি কোথায়? এটা কি রিয়েল ওয়ার্ল্ড? আমি কি অলরেডি মারা যাইনি? মেন ক্যারেক্টার মোবাইলে দেখে ভাবতে থাকে, হ্যাঁ, 2025, তার মানে কি আমি আবার রিবর্ন হয়েছি? 9 বছর পূর্বে যেদিন গড ডিসেন্ডেন্ট গেম এই পৃথিবীতে অ্যাপিয়ার হয় সেদিন সিন চেঞ্জ হয়। আমাদেরকে দেখানো হয় মেন ক্যারেক্টার এর সিস্টার রুমের দরজায় লাথি মেরে রুমের মধ্যে ঢুকে পড়ে আর বলতে থাকে, কুইন ফ্যাং, তুমি বাসায় রয়েছো, তারপরও তুমি আমার কলের অ্যান্সার দিচ্ছ না কেন? মেন ক্যারেক্টার ভাবতে থাকে, এটা সেই দিন যেই দিন গড ডিসেন্ডেন্ট গেম অ্যাপিয়ার হয়েছিল এবং আমার সিস্টার এর সাথে আমার লড়াই হয়েছিল। সংফেকে সাপোর্ট করার জন্য আমার সিস্টার আমার সাথে লড়াই করেছিল। গড ডিসেন্ডেন্ট গেম আসার পূর্বে সংফে অনেক বেশি ফেমাস ছিল। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার এর সিস্টার রুমের মধ্যে থাকা সমস্ত কিছু ভাঙচুর করতে থাকে এবং মেন ক্যারেক্টারকে বিভিন্ন প্রকারের গালি দিতে থাকে। মেন ক্যারেক্টার কোনো প্রকার রিপ্লাই না দেওয়ায় তার সিস্টার বলতে থাকে, হেই, এমন অ্যাক্টিং করছো কেন? মনে হচ্ছে তুমি আমার কথা শুনতেই পাচ্ছ না। আমার সাথে যা কিছু ঘটেছে সবকিছু তোমার জন্যই হয়েছে। মেন ক্যারেক্টার ঠিক তখন তার সিস্টার এর গালে একটা জোরে স্ল্যাপ মারে। মেন ক্যারেক্টার এর সিস্টার সাইডে গিয়ে পড়ে যায় আর চুপচাপ কান্না করতে থাকে আর বলতে থাকে, তুমি আমাকে এইভাবে মারতে পারলে? মেন ক্যারেক্টার বলে, কুইন জিও, তোমার সাথে তর্ক করার মুডে নেই এখন আমি, কিন্তু তারপরও যদি তুমি আমার সাথে তর্ক করার চেষ্টা করো আমি তোমার ওই মুখ ভেঙে দেব। আমাদের প্যারেন্টস আমাদের জন্য যে অর্থ রেখে গেছে সেই অর্থ সম্পূর্ণ সেরকমই আছে। আমি সেখান থেকে একটা অর্থ এখনো পর্যন্ত কোনো কিছু করিনি। সম্পূর্ণ অর্থ আমি তোমাকে রিটার্ন দিয়ে দেব। আর একটা কথা এখন কান খুলে শুনে রাখো, আমার জন্য এখন থেকে আমার কোনো সিস্টার নেই। মেন ক্যারেক্টার এই বলে সেই রুম থেকে চলে যায় এবং মেন ক্যারেক্টার এর সিস্টার সেই রুমের মধ্যে বসে থেকে কান্না করতে
করতে থাকে। মেইন ক্যারেক্টার বলতে থাকে আমার পাস্ট লাইফে কুইন জিয়াওকে প্রোটেক্ট করতে গিয়ে আমি অনেক বেশি অপরচুনিটিস এবং অনেক বেশি ট্রেজার আমি মিস করে ফেলেছিলাম, কিন্তু আমি পরে লাইফ রিস্ক নিয়েও অনেক বেশি খুঁজেছি, সেরকম ট্রেজার আমি আর কখনো পাইনি। আমি এখন অনেক বেশি কিউরিয়াস এই বার্ডেন ছাড়া আমি এখন কিভাবে বাঁচতে পারবো, আমার লাইফ কিভাবে এনজয় করবো এটা আমি দেখতে চলেছি। এই বলে মেইন ক্যারেক্টার দুইটা ঘুমের ট্যাবলেট খেয়ে নেয় আর বলতে থাকে আমার পাস্ট লাইফের এক্সপিরিয়েন্স ইউজ করে আমি আমার মৃত্যুর প্রতিশোধ অনেক বেশি ভয়ানক ভাবে নিব। আমরা দেখতে পাই মেইন ক্যারেক্টার ঘুমানোর পরে গড ডিসেন্ডেড গেম ওয়ার্ল্ডে চলে আসে। সেখানে সে যেহেতু প্রথম প্রবেশ করছে তার জন্য সর্বপ্রথম তাকে কেরিয়ার চয়েস হলে পাঠানো হয়। মেইন ক্যারেক্টার ভাবতে থাকে প্রথমবার এখানে এসে আমি অনেক বেশি ঘাবড়ে গিয়েছিলাম, যার জন্য আমি ঠিকভাবে ডিসিশন নিতে পারিনি। আমার পাস্ট লাইফে আমি ওয়ারিয়র ক্লাস চুজ করেছিলাম আমার সিস্টারকে প্রোটেক্ট করার জন্য। এই লাইফে যেহেতু আমার উপর কোনো বার্ডেন নেই তাই আমি চুজ করে নিয়েছি আমি এইবার অ্যাসোসিয়ান ক্লাস চুজ করেছি। একজন সোলো প্লেয়ার এর জন্য অ্যাসোসিয়ান ক্লাস অনেক বেশি বেটার। সিস্টেমে নোটিফিকেশন আসে ডিভাইন আর্টিফ্যাক্ট আই অফ জাজমেন্ট হ্যাজ বিন সাকসেসফুলি বাউন্ড, ইউনিক অ্যাট্রিবিউট অথরিটি অফ জাজমেন্ট। আপনি যখন গেমে প্রবেশ করবেন তখন আপনাকে হাইস্ট র্যাঙ্ক, প্রফেশন এবং ট্যালেন্ট প্রদান করা হবে। মেইন ক্যারেক্টার ভাবতে থাকে এই আই অফ জাজমেন্ট এর মাধ্যমে আমি হয়তো রিবর্ন হয়েছি। ঠিক তখনই মেইন ক্যারেক্টার এর শরীরের মধ্যে ব্ল্যাক অরা প্রবেশ করতে শুরু করে। মেইন ক্যারেক্টার এর সম্পূর্ণ বডি ব্ল্যাক অরাতে কভার হয়ে যায়। সিস্টেম বলে কংগ্রাচুলেশন, আপনি হিডেন প্রফেশন অর্জন করেছেন, আপনার বডির সাথে এটা অ্যাড করা হচ্ছে, আপনি এখন পারফেক্ট শ্যাডো হিসেবে তৈরি হয়ে গিয়েছে। আমরা দেখতে পাই মেইন ক্যারেক্টার এর সম্পূর্ণ এক কুল লুক, মেইন ক্যারেক্টার এর সম্পূর্ণ বডি শ্যাডো এনার্জিতে কভার হয়ে রয়েছে। মেইন ক্যারেক্টার ভাবতে থাকে শ্যাডো, তাহলে এটাই হাইস্ট হিডেন প্রফেশন অ্যাসাসিন ক্লাস এর মধ্যে এটা সম্পূর্ণ ডিফারেন্ট লেভেলের পাওয়ার। আমার পাস্ট লাইফ এর ওয়ারিয়র ক্লাস এর থেকে প্রত্যেক প্রফেশনের মধ্যে রয়েছে হিডেন প্রফেশন, কিন্তু এটা কেউই আনলক করতে পারে না সহজে। সিস্টেম বলে অথরিটি অফ জাজমেন্ট এটা এই ইউনিভার্স এর পাওয়ার এবং রুলস কে সারপাস করে। আপনি বর্তমানে ডিভাইনিটিকে পজেস করছেন, কিন্তু আপনি এটা আসল পাওয়ার এখনই ইউজ করতে পারবেন না, কেননা আপনার মধ্যে সে পাওয়ার বর্তমানে নেই। কিন্তু আপনি এর গডলি পাওয়ার ইউজ না করতে পারলেও এর যে প্যাসিভ পাওয়ার রয়েছে সেটা আপনি ইউজ করতে পারবেন। মেইন ক্যারেক্টার ভাবতে থাকে এই পাওয়ার ইউজ করে আমি গডসদেরকেও সারপাস করতে পারবো। আমি ছাড়া এই পাওয়ার এই মহাবিশ্বে কেউ তৈরি করতে পারবে না, এমনকি আমি ছাড়া এই পাওয়ার কেউ ইউজ করতে পারবে না। আমি এই পাওয়ার ইউজ করে মহাবিশ্বের সর্বশক্তিমান গড হয়ে যাব। সিস্টেমের নোটিফিকেশন আসে প্রফেশন চুজ করা কমপ্লিট হয়ে গিয়েছে, আপনি এখন গেম ওয়ার্ল্ডে প্রবেশ করুন। মেইন ক্যারেক্টার ভাবতে থাকে আমি শ্যাডোস এর মধ্যে থেকে বর্ন হয়েছি এবং আমি শ্যাডোস এর মধ্যে যেতে পারবো। আমি এখন এন্টার করতে যাচ্ছি অ্যাবান্ডন রার্ম অফ দ্য গডস। এটা সেই জায়গা যেখানে কাউন্টলেস মনস্টারে ভরপুর। এক মুহূর্তের জন্য যদি কেয়ারফুল না থাকা হয় তাহলে মনস্টার এসে মানুষকে মেরে ফেলে, এবং তুমি যদি এই গেম ওয়ার্ল্ডে মারা যাও তাহলে তোমার অর্ধেক জীবন এই গেম ওয়ার্ল্ড কেড়ে নেবে। সিস্টেম এর নোটিফিকেশন আসে এটি একটি সেফ এরিয়া, এখানে প্লেয়াররা একে অপরের উপর অ্যাটাক করতে পারবে না। আমরা দেখতে পাই মেইন ক্যারেক্টার এর সাইডে অনেক বেশি মানুষ রয়েছে, তারা বলতে থাকে এখানে কি হচ্ছে, আমি একটু আগে ঘুমিয়েছিলাম এবং তারপরে আমি এখানে চলে এসেছি, আমি এখানে আসলাম কিভাবে। মেইন ক্যারেক্টার ভাবতে থাকে এখানে অলরেডি অনেক মানুষ চলে এসেছে। মেইন ক্যারেক্টারকে দেখে আশেপাশের সবাই বিভিন্ন রকমের কথা বলা বলি করতে থাকে। তার হাতে একটা ড্যাগার রয়েছে, তাকে দেখে একটা অ্যাসাসিন মনে হচ্ছে। মেইন ক্যারেক্টার তাদের মধ্যে না থেকে তাদের কোনো প্রকার কথা না শুনে সেখান থেকে চলে আসে, টেলিপোর্টেশন গেট এর সামনে চলে আসে। সেখানে দেখতে পায় কিছু লোক সেই টেলিপোর্টেশন গেট এর মধ্যে রয়েছে, তারা বলতে থাকে এটা অনেক বেশি ব্যথা করছে, তার মানে আমরা যদি এই গেমের মধ্যে মারা যাই তাহলে আমরা এই সেফ টাউন এর মধ্যে আবার রিটার্ন হয়ে যাব। সেই টিমের লোকজন বলতে থাকে এই গেমের মধ্যেকার মনস্টার গুলো অনেক বেশি স্ট্রং, সেই মনস্টার শুধুমাত্র আমাকে একটা বাইট করে মেরে ফেলেছে। লেভেল 1 হিসেবে আমাদের জন্য এটা অনেক বেশি পরিমাণে হয়ে গিয়েছে, এমনকি আমাদের অর্ধেক লাইফও নিয়ে নেওয়া হয়েছে। সেই টিমে থাকা লোকগুলো বলতে থাকে সিস্টার এখন আমরা কি করবো। সেই মেয়েটি মেইন ক্যারেক্টার এর দিকে তাকিয়ে বলতে থাকে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কোনো প্রকারে হিডেন ক্লাস অ্যাচিভ করেছো, চলো তুমি আমাদের টিমে চলে আসো। গেম এর মধ্যে থাকা মনস্টার অনেক বেশি স্ট্রং, তুমি এটা একা হ্যান্ডেল করতে পারবে না, আমরা অলরেডি অনেক বেশি পরিমাণে এক্সপিরিয়েন্স গেইন করে ফেলেছি। মেইন ক্যারেক্টার বলে না আমার দরকার নেই। সেই মেয়েটি চুপ হয়ে যায়। তার টিমে থাকা ব্যক্তি বলতে থাকে তুমি কি মনে করছো আমরা 5 জন মিলেও যে মনস্টারকে কিল করতে পারিনি তুমি একা তাকে বিট করতে পারবে। সেই মেয়েটি বলতে থাকে তুমি যতই হাইলি অ্যাক্ট করো না কেন তোমাকে অবশ্যই সেই মনস্টারদের হাত থেকে পালিয়ে বাঁচতে হবে, তুমি যতবারই চেষ্টা করবে তুমি ততবারই বিট হয়ে যাবে। মেইন ক্যারেক্টারকে এভাবে যেতে দেখে সেই মেয়েটি বলতে থাকে চলো আমরা তাকে ফলো করব এবং কিভাবে সে সেই মনস্টারের হাতে মারা যায় আমরা তা নিজের চোখে দেখব, আর নইলে আমি তাকে মেরে ফেলবো। তো ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক এবং বাংলায় এরকম মাঙ্গা এক্সপ্লেনেশন ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।
এপিসোড এর শুরুতে আমরা দেখতে পাই মেইন ক্যারেক্টার মনস্টার হান্টিং এর জন্য একটা ডানজন এর দিকে যাচ্ছে এবং সেই মেয়ে এবং তার টিম মিলে মেইন ক্যারেক্টার এর পিছু নিয়েছে। সেই মেয়েটি মনে মনে ভাবছে এই গডস অ্যাবান্ডন ল্যান্ড এত বেশি ভয়াবহ জায়গা যে এখানে নর্মাল র্যাঙ্কিং এর মনস্টার হান্টিং করার জন্য পার্টি ফর্ম করতে হয়। এই বিগিনার ভিলেজ এর বাইরে যে সকল মনস্টার রয়েছে তারা শুধুমাত্র তাদের নর্মাল পাওয়ার ইউজ করে একটা টিমকে ওয়াইপ আউট করে দেয়। একটা সিঙ্গেল প্লেয়ার কখনোই সেই মনস্টারকে ডিফিট করতে পারবে না। লেভেল 1 এর প্লেয়ার এর পক্ষে এটা অসম্ভব একটা ব্যাপার। সেই মেয়ের টিমে থাকা সকলে বলতে থাকে সে স্টার্টিং এ যে উইপন ইউজ করছে তা আমাদের সকলের থেকে আলাদা। আরো একজন বলে আমি একটা অ্যাসাসিয়ান, কিন্তু তার অ্যাজিলিটি আমাদের নর্মাল অ্যাসাসিয়ানদের থেকে অনেক বেশি হাই, এমনকি তার আউটফিটও আমাদের সকলের থেকে ডিফারেন্ট। সেই মেয়েটি মনে মনে ভাবতে থাকে এই শ্যাডো প্লেয়ার অনেক বেশি পরিমাণে রহস্যজনক, তাকে যদি আমরা ফলো করি তার সম্পর্কে আমরা নিশ্চয়ই কিছু জানতে পারবো। মেইন ক্যারেক্টার নোটিস করে ফেলে যে তাকে কেউ ফলো করছে, তাই সে পিছনের দিকে একবার তাকায়। এটা থেকে সেই মেয়ে বলতে থাকে সে কি আমাদের নোটিস করে ফেলেছে। ঠিক তখন মেইন ক্যারেক্টার শ্যাডো স্নিক অ্যাবিলিটি ইউজ করে, তার শরীরের আশেপাশে শ্যাডো এসে তাকে কভার করতে থাকে এবং সে এই শ্যাডোর মধ্যে গায়েব হয়ে যায়। এই শ্যাডোর মধ্যে হারিয়ে যায় সে। সেইখান থেকে এইভাবে মেইন ক্যারেক্টারকে উধাও হতে দেখে মেইন ক্যারেক্টারকে ফলো করা টিম বলতে থাকে সে কোথায় গেল, সে একদম বাতাসের মধ্যে হারিয়ে গেল। আরো একজন বলে এটা নিশ্চয়ই স্টেলথ স্কিল, এই স্কিল ইউজ করে যে কেউ ইনভিজিবল হতে পারে। তার কাছে এরকম মনস্টারাস অ্যাবিলিটি আসলো কোথা থেকে। যাই হোক, তাকে যেহেতু আমরা হারিয়ে ফেলেছি তাহলে চলো আমরা সবাই ফিরে যাই এবং নিজেদেরকে আরো বেশি ইমপ্রুভ কিভাবে করব তার পথ আমরা গিয়ে খুঁজে বের করি। এইভাবে খোলা ময়দানে ভিলেজ এর বাইরে থাকা অনেক বেশি ডেঞ্জারাস। অলরেডি আমরা একবার মনস্টারদের হাতে মারা গিয়েছি, আমাদের কাছে আর বেশি লাইফ স্প্যান নেই। হ্যাঁ, তাহলে এখান থেকে চলো গেম এর মধ্যে থাকা এনপিসিদের কাছ থেকে যদি আমরা কোনো প্রকারের মিশন নিতে পারি এবং সেই মিশন পূরণ করে আমরা যে পাওয়ারফুল ট্রেজার চেস্ট গেইন করব তার ফলে আমরা অনেক বেশি পাওয়ারফুল হতে পারবো। আমাদেরকে মেইন ক্যারেক্টার এর শ্যাডো স্নিক অ্যাবিলিটি সম্পর্কে জানানো হয়। এই স্কিল ইউজ করলে মেইন ক্যারেক্টার সাময়িক সময়ের জন্য ইনভিজিবল হয়ে যাবে এবং স্কিল ইউজার যদি কাউকে অ্যাটাক করে তাহলে শ্যাডো স্নিক অ্যাবিলিটি ডিঅ্যাক্টিভ হয়ে যাবে এবং ফার্স্ট অ্যাটাকে অনেক বেশি পরিমাণে হাই ড্যামেজ দিবে। এবং মেইন ক্যারেক্টার এর স্টেলথ মাস্টারি স্কিল সম্পর্কে বলা হয় এই স্কিল ইউজ করলে মেইন ক্যারেক্টার এর স্ট্রেংথ ডাবল হয়ে যাবে এবং তার স্টেলথ স্কিল এ 1 পয়েন্ট অ্যাড হবে। মেইন ক্যারেক্টার বলে তারা আমাকে দেখতে পায়নি। নিঃসন্দেহে শ্যাডো ক্লাস অনেক বেশি এক্সট্রা অর্ডিনারি একটা ক্লাস। নর্মাল অ্যাসাসিয়ান যদি স্টেলথ স্কিল ইউজ করতো তাহলে এই লেভেলে যে কেউ তাকে ডিটেক্ট করে ফেলতো, কিন্তু শ্যাডো ক্লাস এর ইউনিক স্কিল স্টেলথ মাস্টারি এর কারণে অনেক বেশি ইম্পসিবল একটা ব্যাপার হয়ে যায় যে কেউ আমাকে নোটিস করবে অথবা মনস্টার পর্যন্ত আমাকে নোটিস করতে পারবে না এই স্কিল ইউজ করার কারণে। বিগিনার টাউন এ কেউ যদি থাকে সে কোনোভাবেই নিজেকে ইমপ্রুভ করতে পারবে না। বিগিনার টাউন শুধু প্লেয়ারদের জন্য একটা সেফটি শেল্টার মাত্র। এই গড ডিসেন্ডেন্ট গেম এর মধ্যে উইক প্লেয়াররা শুধুমাত্র মনস্টারদের খাবার হওয়া ছাড়া আর কোনো কিছুই করতে পারবে না। এইসব কথা বলতে বলতে মেন ক্যারেক্টার জঙ্গলের মধ্যে যেতে থাকে। মেন ক্যারেক্টার বলে আমার স্টেলথ স্কিল ডিঅ্যাক্টিভ হয়ে গিয়েছে, এটা আমার জন্য ভাগ্যের ব্যাপার যে এই স্কিল আমি লং টাইম এর জন্য ইউজ করতে পারি এবং এর কুলডাউন সময় অনেক বেশি পরিমাণে কম। মেন ক্যারেক্টার এর স্ট্যাটাস উইন্ডো আমাদেরকে দেখানো হয় যেখানে মেন ক্যারেক্টার এর কোড নেম শ্যাডো, ক্লাস শ্যাডো, লেভেল 1, নন ট্রেডেবল লাইফ স্প্যান 75 ইয়ার, ট্রেডেবল লাইফ স্প্যান 0, স্ট্রেংথ 10 এবং সাথে বোনাস পয়েন্ট 3, কনস্টিটিউশন 10 এবং বোনাস পয়েন্ট 3, অ্যাজিলিটি 10 এবং বোনাস পয়েন্ট 8, স্পিরিট 10 এবং বোনাস পয়েন্ট 5। মেন ক্যারেক্টার বলে সকল প্লেয়ার এর শুরুতে স্টেট থাকে 10 এবং ডিফারেন্ট ক্লাস প্লেয়ারদেরকে ডিফারেন্ট অ্যাডিশনাল বোনাস পয়েন্ট দিয়ে থাকে। আমার পাস্ট লাইফে ওয়ারিয়ার ক্লাস এর মাধ্যমে শুধুমাত্র আমি স্ট্রেংথে শুধুমাত্র 3টা বোনাস পয়েন্ট পেয়েছিলাম, কিন্তু এই লাইফে আমার বর্তমান লাইফে শ্যাডো ক্লাস এর মাধ্যমে আমার স্টেটস অনেক বেশি পরিমাণে বুস্ট হয়ে গিয়েছে। মেন ক্যারেক্টার বলে আমার স্টেটস বুস্ট হওয়ার পরও এখনো আমার কাছে ফ্রি 5টি অ্যাট্রিবিউট বোনাস পয়েন্ট রয়েছে। বেশিরভাগ প্লেয়ার তার পয়েন্ট ইউজ করে স্ট্রেংথ এবং স্পিরিট এর মধ্যে যেন তাদের ফিজিক্যাল এবং ম্যাজিক অ্যাটাক পাওয়ার অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পেয়ে যায়, কিন্তু এটা তাদের জন্য অনেক বড় পরিমাণে একটা মিস্টেক। মেন ক্যারেক্টার তার সকল অ্যাট্রিবিউট পয়েন্টকে তার অ্যাজিলিটি পাওয়ার এর মধ্যে দিয়ে দেয়। মেন ক্যারেক্টার বলে অ্যাজিলিটি একমাত্র চাবি, কেননা গেম এর শুরুতে তোমার অন্যান্য স্টেট যত বেশি হোক না কেন মনস্টার সর্বদা প্লেয়ারদের অনেক বেশি পরিমাণে ড্যামেজ দিয়ে থাকে। কোনো প্রকার ড্যামেজ না নিয়ে মনস্টারদের কিল করার একমাত্র উপায় তোমার অ্যাজিলিটি। যদি তোমার স্পিড অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পায় মনস্টার তোমাকে কখনোই কোনো প্রকার ড্যামেজ দিতে পারবে না। ঠিক তখন মেন ক্যারেক্টার এর সামনে থেকে গড় গড় এর শব্দ আসে। আমরা দেখতে পাই একটা গাছের সাইডে কোনো কিছু একটা বসে রয়েছে। সিস্টেম আমাদেরকে জানায় এটা ক্রলার মনস্টার যার লেভেল 1 এবং মনস্টার গ্রেড নরমাল। মনস্টার এখন ইভলভিং স্টেটে রয়েছে। মেন ক্যারেক্টার বলে ক্রলার মনস্টার এটা নিশ্চয়ই পূর্বের পার্টিকে কিল করে তাদের লাইফ স্প্যান অ্যাবজর্ব করেছে। এই মনস্টার এর চামড়া দেখে বোঝা যাচ্ছে তারা এই মনস্টারকে হালকা পরিমাণ ড্যামেজও দিতে পারেনি। মনস্টার যখন প্লেয়ারদের কিল করে এবং প্লেয়ারদের থেকে যে লাইফ স্প্যান অ্যাবজর্ব করে তার মাধ্যমে নর্মাল মনস্টাররা ধীরে ধীরে ইভলভ হয়। ঠিক তখন মনস্টার
মনস্টারটি মেইন ক্যারেক্টারকে দেখে ফেলে এবং মেইন ক্যারেক্টার এর উপর অ্যাটাক করার জন্য তার দিকে হামলা করে দেয়। মেইন ক্যারেক্টার একদম ইজিলি সে মনস্টার এর অ্যাটাক ডস করে ফেলে এবং মেইন ক্যারেক্টার তার স্টেলথ স্কিল ইউজ করে শ্যাডো এর মধ্যে গায়েব হয়ে যায়, অদৃশ্য হয়ে যায়, একদম মনস্টার এর সামনে থেকে অদৃশ্য হয়ে যায়। আমরা দেখতে পাই মনস্টারটি কোনো কিছু বুঝতে না পেরে মেইন ক্যারেক্টারকে সাইডে খুঁজতে থাকে। ঠিক তখন মেইন ক্যারেক্টার মনস্টার এর উপরে শ্যাডো এর মধ্যে থেকে বের হয়ে স্টেলথ ব্রেক স্ট্রাইক অ্যাটাক করে দেয়, একদম মনস্টার এর গলার উপরে অ্যাটাক করে সে মনস্টারকে কিল করে ফেলে। সিস্টেম নোটিফিকেশনে আমরা দেখতে পাই মেইন ক্যারেক্টার মনস্টারকে 174 এর ড্যামেজ দিয়েছে এবং লেভেল 1 এর ক্রলার মনস্টারকে কিল করার কারণে মেইন ক্যারেক্টার 10 এক্সপিরিয়েন্স পয়েন্ট গেইন করেছে। মেইন ক্যারেক্টার বলে আমি কখনো এক্সপেক্টও করিনি যে লেভেল 1 এ থাকা অবস্থায় ক্রলার মনস্টারকে আমি ওয়ান শটে কিল করে দেব। শ্যাডো ক্লাস এর জন্য আমার ড্যামেজ ইনসেন ভাবে বেড়ে গিয়েছে। সিস্টেম মেইন ক্যারেক্টারকে বলে আপনি মনস্টারকে ব্যাক সাইড থেকে অ্যাটাক করে কিল করেছেন, যদি আপনি মনস্টার এর সামনে থেকে ড্যামেজ দিতেন ড্যামেজ দ্বিগুণ ভাবে বেড়ে যেত। মেইন ক্যারেক্টার ভাবে পাস্ট লাইফে যখন আমি ওয়ারিয়ার ছিলাম লাকিলি হঠাৎ এমন হতো যে ক্রলার মনস্টারকে আমি 40 ড্যামেজ দিতে পেরেছি এবং তার জন্য আমাকে ডেথ সিচুয়েশন এ পড়তে হতো এবং মেইন ক্যারেক্টার এই মনস্টার এর থেকে যে লাইফ স্প্যান পেয়েছে তা অ্যাবজর্ব করে ফেলে। সিস্টেম বলে আপনি 3 দিন এর ট্রেডেবল লাইফ স্প্যান গেইন করেছেন এবং আবার বলে আপনি 54 বছর গেইন করেছেন, 155 দিন নন ট্রেডেবল লাইফ স্প্যান। মেইন ক্যারেক্টার বলে 5 জন মারা গিয়েছে এবং প্রত্যেক প্লেয়ার 20 থেকে 30 বছর এর লাইফ স্প্যান ড্রপ করে, সব মিলে 100 বছর এর উপরে চলে যায়। কিন্তু ক্রলার মনস্টার অলরেডি অ্যাবজর্ব করেছে যার ফলে শুধুমাত্র আমি 54 বছর এর লাইফ স্প্যান পেয়েছি। যাই হোক নন ট্রেডেবল লাইফ স্প্যান এখন আমার জন্য কোনো কাজের নয়। মেইন ক্যারেক্টার আইস অফ জাজমেন্ট অথরিটি অ্যাক্টিভেট করে যার ফলে মেইন ক্যারেক্টার ইনফাইনাইট ইভলিউশন ট্যালেন্ট গেইন করে। সিস্টেম ইনফাইনাইট ইভলিউশন ট্যালেন্ট সম্পর্কে বলে এটা একটা প্রাইমাল ট্যালেন্ট। ইউজার যখন সোলো কোনো মনস্টারকে কিল করবে তখন ইউজার সোলো ইভলিউশন পয়েন্ট গেইন করতে পারবে যার ফলে ইউজার তার যে কোনো স্কিল আপগ্রেড করতে পারবে। প্রত্যেক 24 ঘন্টার মধ্যে 5টা করে ইভলিউশন পয়েন্ট পাবে একা যদি বস ক্লাস মনস্টার ডিফিট করতে পারে। বর্তমানে ইভলিউশন পয়েন্ট রয়েছে 5টি। মেইন ক্যারেক্টার ভাবে ইনফাইনাইট ইভলিউশন স্কিল যার মাধ্যমে আমি আমার যে কোনো স্কিলকে আপগ্রেড করতে পারবো। আমার পাস্ট লাইফে এরকম স্কিল সম্পর্কে আমি কখনোই শুনিনি। এই পাওয়ার সকল প্রকার রুলস এবং অর্ডারকে ব্রেক করে। ঠিক আছে তাহলে এই নতুন পাওয়ারকে চেক করা যাক। শ্যাডো স্নিক এবং ব্যাকস্ট্যাপ অ্যাবিলিটি আপগ্রেড করা যাক। মেইন ক্যারেক্টার 4টা ইভলিউশন পয়েন্ট ইউজ করে সাকসেসফুলি তার স্কিল আপগ্রেড করে ফেলে। আমরা মেইন ক্যারেক্টার এর স্ট্যাটাস উইন্ডোতে তার স্কিলগুলো দেখতে পাই। যদি তোমরা দেখতে চাও তাহলে ভিডিও পজ করে দেখতে পারো। মেইন ক্যারেক্টার বলে শ্যাডো স্নিক অ্যাবিলিটি মাত্র 16 সেকেন্ড এর জন্য আমি ইউজ করতে পারবো, কিন্তু স্টিলথ মাস্টারি স্কিল এর কারণে 32 সেকেন্ড মানে দ্বিগুণ সময়ের জন্য আমি এই স্কিল ইউজ করতে পারবো, যার কারণে এখন থেকে আমি পার্মানেন্টলি অপোনেন্ট এর সামনে আমার ইনভিজিবিলিটি মেনটেন করে রাখতে পারবো। শুরুতে যদি আমার স্কিল আপগ্রেড করতে পারতাম তাহলে ক্রলার মনস্টারকে আমি মাত্র একটা অ্যাটাক করেই তার সমস্ত এইচপি ডাউন করে তাকে কিল করে ফেলতে পারতাম। ঠিক তখন মেইন ক্যারেক্টার এর সামনে একটা ছেলে এবং একটা মেয়ে চলে আসে। ছেলেটি বলে দেখো সে সোলো মনস্টার হান্টিং করার জন্য এখানে এসেছে, আমি তোমাকে প্রথমে বলেছিলাম এই গেম অনেক বেশি ইজি। আবার মেইন ক্যারেক্টারকে বলে ব্রো তোমার ফিজিক অনেক বেশি অ্যামেজিং, আমি নিশ্চিত ভাবে বলতে পারবো তুমি 10টা প্লেয়ারকে একাই টেক ডাউন করে ফেলতে পারবে। ও সরি, মেয়েটি ছেলেটিকে এই কথাগুলো বলছিল। সে ছেলেটি মেয়েটিকে আবার বলে তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে প্রোটেক্ট করব। মেইন ক্যারেক্টার ঠিক তখন সামনের দিকে কিছু একটা দেখে সতর্ক হয়ে যায়। আমরা দেখতে পাই গাছের উপর থেকে একটা মনস্টার সেই ছেলে এবং মেয়েটির দিকে এইম করে বসে রয়েছে। তারা এটা একদমই খেয়াল করেনি। সেই ছেলেটি মেইন ক্যারেক্টারকে বলে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এইখানে অনেক বেশি স্ট্রাগল করছো, তুমি আমাদের টিমে আসতে পারো, আমি তোমাকে প্রোটেক্ট করব। মেইন ক্যারেক্টার ঠিক তখন তার স্টেলথ স্কিল ইউজ করে এবং সেখান থেকে শ্যাডো এর মধ্যে উধাও হয়ে যায়, ইনভিজিবল হয়ে যায়। মেয়েটি এটা দেখে বলে ব্রাদার সে এইখান থেকে উধাও হয়ে গিয়েছে। ছেলেটি বলে তুমি কোনো চিন্তা করো না, আমি এখানে আছি, এ বলে হাসতে থাকে। ঠিক তখন মনস্টারটি তাদের উপরে চলে আসে। আমরা দেখতে পাই এটা একটা স্পাইডার মনস্টার। তারা দুজনে হঠাৎ করে এই মনস্টারকে দেখে অনেক বেশি পরিমাণে ঘাবড়ে যায়। আমরা দেখতে পাই এই মনস্টারটি লেভেল 1 এর ব্রোঞ্জ গ্রেড এর মনস্টার। সেই মনস্টারটি তাদের উপরে আসা মাত্র একদমই তাদেরকে খেয়ে ফেলে। মেইন ক্যারেক্টার ইনভিজিবল হয়ে দূরে থেকে এসব কিছু দেখছিল। মেইন ক্যারেক্টার বলে এই মনস্টারটি বিগিনার বস লেভেল মনস্টার যার এইচপি থাকে 1600। কোনো নর্মাল রুকি প্লেয়ার এই মনস্টারকে হ্যান্ডেল করতে পারবে না কখনোই, এবং এই বস লেভেল মনস্টার এর কাছে রয়েছে অনেক বেশি পরিমাণে স্মল সাইজের স্পাইডার মনস্টার। মনস্টারটি যখন তাদেরকে কিল করতে ব্যস্ত মেইন ক্যারেক্টার বলে পারফেক্ট, এই বলে ইনভিজিবল থাকা অবস্থায় মনস্টার
মনস্টার এর দিকে যেতে থাকে তার উপর অ্যাটাক করার জন্য। মেন ক্যারেক্টার বলে এখন সময় এসে গেছে আমার স্কিল আপগ্রেড করার পর কতটা পাওয়ারফুল হয়েছে তা চেক করার। এই বলে মেন ক্যারেক্টার সে মনস্টারটির মাথার উপর স্টেলথ ব্রেক স্ট্রাইক অ্যাটাক করে দেয়, কিন্তু এতে মনস্টার এর সামান্য পরিমাণে ড্যামেজ হয়, যার ফলে মনস্টারটি মেন ক্যারেক্টারকে ধাক্কা দিয়ে তার উপর থেকে দূরে সরিয়ে দেয়। ঠিক তখন মেন ক্যারেক্টার আবার শ্যাডো স্নেক স্কিল ইউজ করে সেখান থেকে শ্যাডো এর মধ্যে ইনভিজিবল হয়ে যায়। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার এর অ্যাটাক খেয়ে মনস্টারটি অনেক বেশি পরিমাণে রেগে গিয়েছে এবং যার ফলে মনস্টারটি অনেক জোরে জোরে চিৎকার করতে থাকে। তখন মেন ক্যারেক্টার বলে আমার অ্যাজিলিটি যদি বেশি না হতো, আমার এইচপি মাত্র 130, যার ফলে মনস্টার যদি আমার উপর একটা অ্যাটাক করে দিত সেই অ্যাটাকের মাধ্যমে মনস্টারটি আমাকে মেরে ফেলতো। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার মনস্টার এর উপর অ্যাটাক করার পরও 9 এইচপি ড্যামেজ খেয়েছে। মেন ক্যারেক্টার বলে এটা অনেক বেশি অ্যামেজিং যে লাস্ট হিটে আমি 300 ড্যামেজ দিতে পেরেছি। আমরা দেখতে পাই সেই স্পাইডার মনস্টারটি অনেক বেশি পরিমাণে রেগে গিয়েছে, যার ফলে সে তার আশেপাশে ভাঙচুর করতে থাকে, তার সাইডে থাকা গাছগুলো ভেঙে ফেলছে এবং তার শরীর থেকে অনেক বেশি পরিমাণে পয়জন রিলিজ করছে। মেন ক্যারেক্টার বলে মনস্টারটি রেজ মোডে চলে গিয়েছে। মনস্টারটি অনেক বেশি পরিমাণে ইন্টেলিজেন্ট, সে এক জায়গায় থেকে বারবার কখনোই আমার হিট নিবে না। বস স্পাইডার মনস্টারটি এখন তার মিনিয়নদের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে যেন সে আমার লোকেশন খুঁজে বের করতে পারে, কিন্তু আমার অনুমান যদি ঠিক হয়। এই বলে মেন ক্যারেক্টার আবার দূরে থেকে সেই মনস্টার এর উপর অ্যাটাক করে দেয়। এই হিটে মেন ক্যারেক্টার 299 এর ড্যামেজ দিয়ে দেয়। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার এর হাতে একটা ছোট পাথর। মেন ক্যারেক্টার বলে আমার স্টেলথ স্কিল ইউজ করার মাধ্যমে আমার সকল স্ট্রাইক অনেক বেশি পরিমাণে ইনহ্যান্স হয়ে যায়, আর তাই আমি যদিও দূর থেকে একটা পাথরও নিক্ষেপ করি একদম সেম পরিমাণ ড্যামেজ দিবে। আমি বারবার এই শ্যাডো স্নিক স্কিল ইউজ করে সেই মনস্টার এর উপর অন স্ট্রাইক অ্যাটাক করব। এই বলে মেন ক্যারেক্টার আবার তার হাতে থাকা পাথর সেই মনস্টার এর দিকে থ্রো করে দেয়। মেন ক্যারেক্টার বলে এই পাথর এর মাধ্যমে আমি একসাথে 3টা অ্যাটাক করতে পারছি, অ্যাম্বুশ স্ট্রাইক, ব্যাক স্ট্যাব এবং বারবার সেম জায়গায় অ্যাটাক করার ফলে মনস্টারটি অনেক বেশি পরিমাণে দুর্বল হয়ে যাবে। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার আবার 279 ড্যামেজ দিয়ে দেয় এবং শ্যাডো স্নিক এর মাধ্যমে আবার অদৃশ্য হয়ে যায় এবং কিছুক্ষণ কুলডাউন এর অপেক্ষায় থাকে। কুলডাউন শেষ হওয়া মাত্র আবার মনস্টার এর উপর পাথর দিয়ে অ্যাটাক করে দেয়। এইভাবে মেন ক্যারেক্টার মনস্টার এর উপর বারবার অ্যাটাক করতে থাকে। আমাদেরকে টাউন এর সিন দেখানো হয় যেখানে সবাই বলছে লিডার বোর্ড আবার আপডেট হয়েছে। একজন প্লেয়ার যার নাম শ্যাডো, সে ব্রোঞ্জ লেভেল এর স্পাইডার মনস্টার কিল করে সর্বপ্রথম লেভেল আপ করে লেভেল 2 তে পৌঁছেছে। আমরা দেখতে পাই সিস্টেম এ লেখা রয়েছে নাম্বার 1 পজিশনে শ্যাডো, যার লেভেল 2। সবাই বলা বলি করছে লিডার বোর্ড এখনো অ্যাক্টিভ রয়েছে। একজন বলে আমি অলরেডি 2 বার মারা গিয়েছি, তাও আবার স্কোয়াড এর সাথে মনস্টার হান্টিং করতে গিয়ে, কিন্তু সে সোলো একটা বস মনস্টারকে কিল করেছে। আরো একজন বলে কেউ যদি এই প্রো প্লেয়ার সম্পর্কে জানে তাহলে আমার সাথে তার সাক্ষাৎকার করিয়ে দাও। সবাই এটা দেখে অবাক হয়ে গিয়েছে যে সোলো একজন প্লেয়ার বস মনস্টারকে কিল করেছে। আমরা দেখতে পাই সেই টিমকে যারা মেন ক্যারেক্টারকে ফলো করার চেষ্টা করেছিল তারা বলে এটা কি সেই ব্যক্তি যে একা মনস্টার হান্টিং এর জন্য গিয়েছিল। সেই মেয়েটি বলে এটা সেই, কিন্তু সে এত তাড়াতাড়ি কিভাবে লেভেল 2 তে পৌঁছালো, এটা কোনো সেন্স বানায় না। সে কিভাবে একটা বস মনস্টারকে কিল করতে পারে? আমরা টিম নিয়ে গিয়ে পার্টি ফর্ম করে একটা নর্মাল মনস্টারকে পর্যন্ত কিল করতে পারি না, কিন্তু সে ব্রোঞ্জ লেভেল এর বস মনস্টারকে কিল করেছে। এখানে কি কোনো প্রকারের মজা চলছে নাকি? আরেকজন বলে হয়তো সিস্টেম এর ইররের কারণে এটা হয়েছে। আমরা দেখতে পাই সেই ছেলে মেয়ে দুইজনকে যাদেরকে সে মনস্টার কিল করে ফেলেছিল। ছেলেটি বলে কে এই শ্যাডো যে কিনা ওইরকম একটা পাওয়ারফুল স্পাইডার মনস্টারকে কিল করেছে। মেয়েটি বলে এটা হয়তো সেই অ্যাসাসিয়ান যে কিনা আমাদের সামনে থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল। সিন আবার মেন ক্যারেক্টার এর দিকে শিফট হয়। সিস্টেম এ নোটিফিকেশন আসে মেন ক্যারেক্টার ব্রোঞ্জ লেভেলের স্পাইডার মনস্টারকে কিল করেছে এবং যার ফলে 300 এক্সপিরিয়েন্স পয়েন্ট পেয়েছে। মেন ক্যারেক্টার লেভেল আপ করেছে, লেভেল 2 তে পৌঁছেছে। ইভলিউশন পয়েন্ট পেয়েছে 2টা, যার ফলে টাউন এর লিডার বোর্ড আনলক হয়েছে। অন রেপুটেশন পয়েন্ট পেয়েছে। মেন ক্যারেক্টার বলে আমি যখন বস স্পাইডার মনস্টারকে কিল করেছি তখন ছোট স্পাইডার মনস্টার গুলো অনেক বেশি পরিমাণে ভয় পেয়ে গিয়েছিল, যার ফলে আমি তাদেরকে সহজেই কিল করতে পেরেছি এবং আরো বেশি পরিমাণে এক্সপিরিয়েন্স পয়েন্ট পেয়েছি। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার সে মনস্টার এর থেকে লাইফ স্প্যান অ্যাবজর্ব করতে থাকে এবং তখন মেন ক্যারেক্টার এর স্ট্যাটাস দেখানো হয়। তোমরা যদি স্ট্যাটাস দেখতে চাও তাহলে ভিডিও পজ করে দেখতে পারো। মেন ক্যারেক্টার তার সিস্টেম উইন্ডো দেখতে থাকে আর বলে আমি এটা কল্পনাও করিনি যে ব্রোঞ্জ লেভেল এর বস মনস্টার গড টায়ার এর অ্যাসাসিয়ান স্কিল ড্রপ করতে পারে। কোন স্কোয়াড যখন হাই লেভেল এর বস মনস্টারকে গেম এর মধ্যে কিল করতে পারে তখন 20% চান্স থাকে এক্সট্রা লুট পাওয়ার। এইরকম আমার ঠিক মনে রয়েছে আমার পাস্ট লাইফে গড স্লেয়ার গিল্ডের একজন ছিল যার স্ট্রেংথ ছিল এভারেজ, কিন্তু তার কাছে এই স্কিল থাকার কারণে সে প্লেয়ারদের মধ্যে অনেক বেশি পরিমাণে খ্যাতি অর্জন করেছিল এবং তাকে স্কট করার জন্য তার সাথে সর্বদা পার্সোনাল বডিগার্ড থাকতো। যদিও শুধুমাত্র অ্যাক্টিভেশন রেট 20%, কিন্তু যদি আমি আমার এই স্কিল আলটিমেট ইভলিউশন ট্যালেন্ট এর সাথে কম্বাইন করি তাহলে আমি এন্ডলেস ভাবে ড্রপ আইটেম রেট বৃদ্ধি করতে পারবো এবং আমার লুট কোয়ান্টিটি থাকবে অনেক বেশি পরিমাণে হাই। তারপর আমি আমার এই স্কিলগুলো ইউজ করে গেম ওয়ার্ল্ড এবং রিয়েল ওয়ার্ল্ড এর উপর ডমিনেট করতে
পারবো আমি। যারা বাংলাতে এরকম এক্সপ্লেনেশন ভিডিও দেখতে চাও অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কারণ তোমরা যখন ভিডিও দেখবে এবং ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তখন আমি ভিডিও বানানোর জন্য আরো বেশি পরিমাণে মোটিভেশন পাবো। তারপর এরকম আরো ভালো ভালো এক্সপ্লেনেশন ভিডিও আসবে। এবং সর্বশেষে সকলকে ধন্যবাদ আমার 100 সাবস্ক্রাইবার পূরণ করার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই। স্টোরি এর শুরুতে আমাদেরকে একটা স্কুল এর সিন দেখানো হয়, যেখানে স্টুডেন্টসরা তাদের ক্লাস এর দিকে যাচ্ছে। ঠিক তারপরের সিনে আমাদেরকে দেখানো হয় মেন ক্যারেক্টার এর সিস্টার এবং তার ফ্রেন্ড ক্লাস এর দিকে যাচ্ছে। মেন ক্যারেক্টার এর সিস্টারকে তার ফ্রেন্ড বলে, হে জিয়ায়ু, তুমি কি সত্যি তোমার ব্রাদার এর থেকে এই বিষয়টি লুকিয়ে রাখবে যে আমরা গতকাল আমাদের এক্সাম স্কিপ করে সংফেকে আমরা সাপোর্ট দেখাতে গিয়েছিলাম? তোমার ব্রাদার এটা শুনলে অবশ্যই অনেক বেশি পরিমাণে রেগে যাবে। তার থেকে এটা অনেক ভালো হবে যে তুমি আগেই তোমার ব্রাদার এর থেকে মাপ চেয়ে নাও। তখন মেন ক্যারেক্টার এর সিস্টার বলে, আমি রং কোনো কিছু করিনি, তাহলে আমি কেন তার থেকে মাপ চাইতে যাব? উল্টো তারই আমার থেকে মাপ চেয়ে নেওয়া উচিত, কেননা তার জন্যই আমি গতকাল অল্পের জন্য সংফেকে সাপোর্ট দেখানো থেকে আর একটু হলে বাদ পড়ে যেতাম আমরা। তখন ফ্রেন্ড বলে, আসলে তোমার ব্রাদার তোমাকে অনেক বেশি পরিমাণে সাপোর্ট করে। সত্যি আমারও যদি তোমার মতো এমন একটা ব্রাদার থাকতো। ঠিক তখন মেন ক্যারেক্টার এর সিস্টার আবার বলে, ব্রাদার না সাই, সে সর্বদা আমার কাজের মধ্যে তার মতামতকে ঠেলে দেয়। সে সর্বদা আমাকে শুধু কন্ট্রোল করার চেষ্টা করে, আর এমনিতেও সে আমার কোনো রিয়াল ব্রাদার নয়। ব্রাদার সংফে আমার জন্য যথেষ্ট। ফ্রেন্ড বলে, জিয়ায়ু, তোমার ফেস এর সাথে কি হয়েছে? জিয়ায়ু বলে, আমি পড়ে গিয়ে ব্যথা পেয়েছিলাম। তারা দুজনে কথা বলতে বলতে যে ক্লাসরুম এর কাছে আসে, তারা দেখতে পায় ক্লাসরুম এর সামনে অনেক বেশি পরিমাণে ভিড় জড়ো হয়ে রয়েছে। তারা দুজনে ভিড় ঠেলে এগিয়ে গিয়ে দেখার চেষ্টা করে ক্লাসরুম এর মধ্যে কি ঘটেছে। তারা এসে দেখতে পায় তাদেরই একটা ক্লাসমেট অজ্ঞান হয়ে ডেস্কের ওপর পড়ে রয়েছে, আর আশেপাশে থাকা সকলে তাকে উঠানোর চেষ্টা করছে। তখন রুমের মধ্যে জিয়ায়ু এর ফ্রেন্ড এসে বলে, তার সাথে কি ঘটেছে? সে এইভাবে অজ্ঞান হয়ে পড়ে আছে কেন? তখন পাশে থাকা স্টুডেন্ট বলে, আমি শিওর না, তবে ব্রাদার ওয়ে, মানে যে অজ্ঞান হয়েছে তার কথা বলছে। ব্রাদার ওয়ে আমাকে কিছুক্ষণ আগে বলেছিল যে তার শরীরে ঘুম ঘুম পাচ্ছে, তাই সে অল্প সময়ের জন্য ঘুমিয়ে নেবে। এবং তারপরে আমরা যখন তার দিকে তাকাই আমরা দেখতে পাই সে এরকম ভাবে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। আরেকজন বলে, আমি শুনেছি এরকম ঘটনা প্রায় অনেক জায়গায় ঘটে চলেছে। ওয়ার্ল্ড ওয়াইড এখন এই সমস্যার সম্মুখীন হচ্ছে সকলে। বিজ্ঞানীদের মতে তারা যখন ঘুমিয়ে পড়ছে তারা সকলে একটা অলৌকিক ইলুশন এর মধ্যে আটকা পড়ে যাচ্ছে। কেউ জানে না তাদের সাথে এরকম ঘটনা কেন ঘটছে। তখন জিয়ায়ু এর পাশে থাকা মেয়েটি আবার বলে, আমি এখনই আমার পরিবারকে কল দিয়ে এই বিষয়ে সতর্ক করছি। হে জিয়ায়ু, তুমি এখনই তোমার ব্রাদারকে কল করো এবং এই বিষয়ে জানিয়ে দাও। তখন জিয়ায়ু বলে, আমি কখনোই তাকে কোনোভাবে প্রথমে কন্ট্যাক্ট করব না, তার মতো কাউকে কখনোই না। তার থেকে বেটার হবে সে যদি মারা যায়। সিন আবার চেঞ্জ হয়, মেন ক্যারেক্টারকে দেখানো হয়। গত এপিসোডে আমরা দেখেছিলাম মেন ক্যারেক্টার মনস্টার হান্টিং করছিল। এখন আমাদেরকে দেখানো হয় মেন ক্যারেক্টার এর সিস্টেম উইন্ডোতে, যেখানে লেখা ছিল গ্রিডি হ্যান্ড ইভলিউশন সাকসেসফুল। গ্রিডি হ্যান্ড অ্যাবিলিটি ব্রোঞ্জ থেকে গোল্ড র্যাঙ্কে পৌঁছেছে, যার ফলে আপনি যখন এনিমিকে কিল করবেন তখন আপনার এক্সট্রা লুট পাওয়ার চান্স 20% থেকে 70% পর্যন্ত বেড়ে গিয়েছে। গ্রিডি হ্যান্ড স্কিল সম্পর্কে আপনার অভিজ্ঞতা +2 পয়েন্ট দিয়ে বৃদ্ধি করা হলো। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার এর হাতের মধ্যে এনার্জি অ্যাকুমুলেটেড করে রেখেছে এবং সেই এনার্জি মেন ক্যারেক্টার অ্যাবজর্ব করে ফেলে এবং তখন গ্রিডি হ্যান্ড অ্যাবিলিটি অ্যাক্টিভেট করে। সিস্টেম উইন্ডোতে দেখানো হয়, যার ফলে মেন ক্যারেক্টার 46 ডে এ ট্রেডেবল লাইফ স্প্যান পেয়ে যায়। ঠিক তখন মেন ক্যারেক্টার একটা হাসি দেয়, হা হা, এটা মন্দ নয়, আমি এখন এক্সট্রা 2 ইভলিউশন পয়েন্ট পেয়ে গিয়েছি। গ্রিডি হ্যান্ড স্কিলকে লেভেল আপ করার জন্য আমার আর মাত্র 3 ইভলিউশন পয়েন্ট প্রয়োজন, এবং যখন আমার এই স্কিল ইভলভ হবে তখন আমার 100% চান্স থাকবে মনস্টার হান্টিং করার পর এক্সট্রা লুট পাওয়ার। এখন নিশ্চয়ই রিয়াল ওয়ার্ল্ডে এই গেম মার্জ হওয়ার চেষ্টা করছে, যার ফলে গভর্নমেন্ট এখন অনেক বেশি প্রবলেম এর মধ্যে রয়েছে। এই গেম এর প্রভাব যত বেশি রিয়াল ওয়ার্ল্ডের উপর পড়বে তত বেশি মানুষ এই গেমের মধ্যে প্লেয়ার হিসেবে আসবে। এখন বর্তমানে প্রয়োজন আরো বেশি স্পিডে আমার প্রোগ্রেস করা, আমার লেভেল আপ করা। এখন সময় এসে গেছে আমি যা এক্সট্রা লুটে পেয়েছি তাই ইকুইপ করার। সিস্টেম উইন্ডোতে আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার একটা ব্রোঞ্জ র্যাঙ্ক এর কোরোসিভ ড্যাগার পেয়েছে, যার অ্যাটাক স্পিড +35, অ্যাজিলিটি 4 এবং রিকোয়ারমেন্ট লেভেল মাত্র 1। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার তার স্টেলথ স্কিল ইউজ করে সেইখান থেকে অদৃশ্য হয়ে যায় আর আমাদেরকে বলতে থাকে, এখন আর বেশি সময় লাগবে না
সবার এটা রিয়ালাইজ করার যে গেম এর মধ্যে যে স্কিল এবং ইকুইপমেন্ট রয়েছে তা সকলে রিয়েল ওয়ার্ল্ডেও এক্সট্রাক্ট করে ইউজ করতে পারবে। যখন এটা ঘটবে তখন ওয়ার্ল্ড একদম একটা কেওস এর মধ্যে চলে যাবে। স্কিল এবং ইকুইপমেন্ট এক্সট্রাক্ট করার জন্য দুইটি কন্ডিশন রয়েছে। প্রথম, লেভেল আপ করে লেভেল 10 পর্যন্ত পৌঁছাতে হবে এবং দ্বিতীয় কন্ডিশন হচ্ছে যথেষ্ট পরিমাণ ট্রেডেবল লাইফ স্প্যান থাকতে হবে। বর্তমানে এইখানে যেসব ছোট ছোট মনস্টার রয়েছে তাদের থেকে খুব বেশি পরিমাণ লাইফ স্প্যান পাওয়া যায় না, যার ফলে আমাকে এখন আরো বেশি স্ট্রং বস মনস্টারকে খুঁজে বের করতে হবে। ঠিক তখন মেইন ক্যারেক্টার তার সামনে থেকে কিছু শব্দ শুনতে পায়। হ্যাঁ, ওইখানেই ডস করো তাড়াতাড়ি। মেইন ক্যারেক্টার কিছু বুঝতে না পেরে সেদিকে যেতে থাকে এবং মেইন ক্যারেক্টার সেখানে এসে দেখতে পায় কয়েকজন মিলে একটা টিম তৈরি করে একটা পাওয়ারফুল মনস্টারকে হান্ট করার চেষ্টা করছে। যে মনস্টার এর নাম স্প্রিন্ট প্রিডেটর এবং যার লেভেল 2 মনস্টার গ্রেড ব্রোঞ্জ। আমরা দেখতে পাই সেই টিম মনস্টার এর সাথে অনেক বেশি কষ্টে ফাইটিং করার চেষ্টা করছে। মেইন ক্যারেক্টার এটা দেখে বলে, স্প্রিন্ট প্রিডেটর, হাহা, এটা আমার জন্য একটা পারফেক্ট টাইমিং। ওয়েট, এটা কি ওয়াংমেং নাকি? আমি কখনো কল্পনাও করিনি তার সাথে এইখানে আমার দেখা হয়ে যাবে। এর মানে রিউমার সঠিক ছিল। সবাই বলে ওয়াংমেং যখন গড ডিসেন্ডেন্ট গেমে প্রথম প্রবেশ করেছিল তার টিম তৈরি করেছিল সবগুলো হিডেন ক্লাস প্লেয়ারদের মাধ্যমে। তার টিমে থাকা সকলে ছিল হিডেন ক্লাস অ্যাওয়াকেনার। সিন আবার চেঞ্জ হয়, আমাদেরকে দেখানো হয় সেই ফাইটিং সিন যেখানে একজন তার স্কিল ইউজ করে হোলি ব্যারিয়ার এবং তার হাতে থাকা শিল্ড সামনে নিয়ে আসে, যার ফলে সেই প্লেয়ার এর সামনে একটা হোলি শিল্ড অ্যাপিয়ার হয়ে যায়। আমাদেরকে এই প্লেয়ার এর সম্পর্কে বলা হয়, এই প্লেয়ার এর নাম ওয়াংমেং হিডেন ক্লাস অ্যাওয়াকেনার, যে কিনা একজন হোলি শিল্ড ওয়ারিয়র, যার জন্য নর্মাল ওয়ারিয়র ক্লাস এর থেকে তার স্ট্রেংথ অনেক বেশি এবং তার কাছে রয়েছে একটা ইনেট স্কিল যার নাম ইনভিনসিবিলিটি। এবং আমাদেরকে সেই টিমে থাকা একটা মেসকে দেখানো হয় যে কিনা তার স্টিক এর উপর ম্যাজিক পাওয়ার ইউজ করে ফায়ার ক্রিয়েট করে এবং মনস্টার এর উপর অ্যাটাক করে দেয়। আমরা দেখতে পাই তার অ্যাটাক গিয়ে মনস্টার এর একদম কাঁধে গিয়ে লাগে। আমাদেরকে এই মেস সম্পর্কে বলা হয় যে সেও একজন হিডেন ক্লাস অ্যাওয়াকেনার। নর্মাল মেস শুধুমাত্র ম্যাজিক পাওয়ার ইউজ করার সময় একটা মাত্র স্পেল ইউজ করতে পারে, কিন্তু একজন হিডেন ক্লাস মেস একসাথে ডাবল স্পেল ইউজ করে ডাবল ড্যামেজ দিতে সক্ষম এবং তাদের এক্সট্রা অ্যাবিলিটি হলো ফায়ারবল ক্রিয়েট করা, যার মাধ্যমে মনস্টারদের উপর অনেক বেশি পরিমাণে হেভিলি ড্যামেজ দিতে সক্ষম। এবং তাদের টিমের আরো একজনকে আমাদেরকে দেখানো হয় যে কিনা হিডেন আর্চারি ক্লাস অ্যাওয়াকেন করেছে। তার পাশে আরো একজন রয়েছে, সে হিডেন প্রিস্ট ক্লাস অ্যাওয়াকেন করেছে, যে কিনা মৃতপ্রায় ব্যক্তিকে পর্যন্ত তার অ্যাবিলিটি ইউজ করে হিল করে ফেলতে পারে। আমরা দেখতে পাই সেই টিম মনস্টার এর সাথে অনেক বেশি তুখুর ভাবে লড়াই করছে। আর্চার তার তীর ইউজ করে মনস্টার এর উপর অ্যাটাক করছে, মেস তার ফায়ার ইউজ করে মনস্টার এর উপর অ্যাটাক করার চেষ্টা করছে। মনস্টার গিয়ে ওয়াংমেং এর উপর অ্যাটাক করে দেয়, যার ফলে তার হোলি শিল্ড পর্যন্ত ব্রেক হয়ে যায় এবং সে অ্যাটাকে সে দূরে পিছনে গিয়ে পড়ে যায়। সে অনেক বেশি পরিমাণে আঘাতপ্রাপ্ত হয়। প্রিস্ট বলে, ড্যাম, এই বস মনস্টার অনেক বেশি পরিমাণে ফাস্ট, আমাদের অ্যাটাক কোনোভাবেই তার শরীরে লঞ্চ করাতে পারছি না। ওয়াংমেং বলে, হিলার, জলদি আমাকে হিল করো এবং সবাই তার উপরে অ্যাটাক চালিয়ে যাও, কোনো না কোনো অ্যাটাক তার শরীরে অবশ্যই টাচ হবে। মেইন ক্যারেক্টার বলে তার এই অবস্থাতেও সে এখনো আশাবাদী রয়েছে, কিন্তু সে এটা ভুলে গিয়েছে ফাইটিং করার সময় এটা একটা জঙ্গল, যে কোনো মুহূর্তে অন্য কোনো মনস্টার বের হয়ে আসতে পারে। ঠিক তখন আমরা দেখতে পাই সেই টিম এর পিছনে কিছু মনস্টার জঙ্গল এর মধ্যে থেকে আসতে থাকে। মেইন ক্যারেক্টার বলে, এগুলো লেভেল 2 এর করাপ্টার মনস্টার, যাদের শরীর তৈরি হয় কাদা দিয়ে এবং তারা অনেক বেশি রেজ মুডে অ্যাটাক করে। ঠিক তখন ওয়াংমেং এর টিমমেট শর্টম্যান বলে, হে বস, আপনি এইখানে থাকুন এবং আমার ফাইটিং দেখুন। এই বলে সেই শর্টম্যান মনস্টার গুলোর উপর অ্যাটাক করার জন্য দৌড়ে যেতে থাকে এবং দৌড়ে গিয়ে একটা মনস্টার এর উপর সে অ্যাটাক করে দেয়। তার সেই অ্যাটাক গিয়ে মনস্টার এর হাতে গিয়ে লাগে। মেইন ক্যারেক্টার বলে, ড্যাম, এটা তো আরো এক হিডেন ক্লাস অ্যাওয়াকেনার। আমরা দেখতে পাই শর্টম্যান এর অ্যাটাক মনস্টার এর উপর মাত্র 33 ড্যামেজ দিয়েছে। শর্টম্যান বলে, এই মনস্টার এর ডিফেন্স অনেক বেশি হাই। আমরা দেখতে পাই সেই মনস্টার তার মুখ থেকে অনেক বেশি পরিমাণ কাদার মতো কোনো কিছু বের করে সেখানে থাকা তাদের সকলের উপর অ্যাটাক করে দেয়। সবাই বলে, হট, এগুলো তো আঠালো কাদা। ধীরে ধীরে আমরা এর মধ্যে আটকা পড়ে যাচ্ছি। এই কাদার জন্য আমাদের মুভমেন্ট করার ক্ষমতা একদম ড্রপ হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাই তারা যখন সকলে এই কাদার মধ্যে আটকা পড়ে গেছে, ঠিক তখন একটা মনস্টার সেই মেজ এর উপর অ্যাটাক করার জন্য এগিয়ে যেতে থাকে। মেইন ক্যারেক্টার এটা দেখে তার স্টেলথ স্কিল ইউজ করে একদম মনস্টার এর কাছে চলে যায় এবং মনস্টার এর উপর একটা মাত্র অ্যাটাক করে সে মনস্টারকে কিল করে ফেলে। তারা সকলে একদম অবাক হয়ে যায় এটা দেখে যে কেউ একজন করাপ্টর মনস্টারকে মাত্র একটা অ্যাটাক করে কিল করে ফেলেছে। কে এটা করেছে? কেউ কি আমাদের সাহায্য করার জন্য এখানে চলে এসেছে? শর্টম্যান বলে, লেভেল 1 এর ক্রলার মনস্টারকে আমরা যখন আমাদের টিম দিয়ে অ্যাটাক করি তখনও আমাদের অনেক বেশি সময় লেগে যায় সে মনস্টারকে কিল করতে, কিন্তু একটা লেভেল 2 এর করাপ্টর মনস্টারকে কেউ একজন আমাদের চোখে
চোখের সামনে শুধুমাত্র একটা অ্যাটাক করে কিল করে ফেলেছে। ঠিক তখন শর্টম্যান এর পিছনে আরো একটা মনস্টার চলে আসে তার উপর অ্যাটাক করার জন্য, কিন্তু মেন ক্যারেক্টার সেই মনস্টারকেও মাত্র একটা অ্যাটাক করে কিল করে ফেলে। শর্টম্যান সে মেজকে বলে, হে লিজি, তুমি কি সে ব্যক্তিকে দেখতে পেয়েছো? মেজ বলে, না। ওয়াংমিং বলে, সে অবশ্যই আমাদের সাইডে রয়েছে, তোমরা তোমাদের অ্যাটাক এখনো চালিয়ে যাও। এখানে শুধুমাত্র এখন স্প্রিন্ট প্রিডেটর মনস্টার বেঁচে রয়েছে। আমরা দেখতে পাই তাদের সামনে সে মনস্টার এবং মেন ক্যারেক্টার দূরে বসে এইসব কিছু দেখছিল। মেন ক্যারেক্টার সে করাপ্টার মনস্টারদের কিল করার কারণে অনেকগুলো রিওয়ার্ড পায়, যা সিস্টেম উইন্ডোতে লেখা রয়েছে। তোমরা চাইলে ভিডিও পজ করে দেখতে পারো। এই রিওয়ার্ড গুলোর মধ্যে মেন ক্যারেক্টার একটা রিওয়ার্ড পেয়েছে ভেনম ডার্ট, যা একটা মিড রেঞ্জ অ্যাটাক স্কিল। এর মাধ্যমে পয়জনাস অ্যাটাক করা যায়। মেন ক্যারেক্টার বলে, এই স্কিলকে এখনই ইভলভ করে ফেলতে হবে। এই বলে মেন ক্যারেক্টার তার 2 ইভলিউশন পয়েন্ট ইউজ করে সেই ভেনম ডার্ট স্কিলকে ইভলভ করে ফেলে, যার জন্য তার এই স্কিল সিলভার র্যাঙ্কে পৌঁছে যায়। মেন ক্যারেক্টার তার এই স্কিল ইউজ করে 14 মিটার এর মধ্যে পয়জনাস ডেডলি অ্যাটাক করতে পারবে। এর মাধ্যমে এনিমি এর উপর 120 এর পয়জনাস ভেনম অ্যাটাক করতে সক্ষম হবে এবং একবার স্কিল ইউজ করার পর কুলডাউন টাইম 5 সেকেন্ড এবং এই স্কিল ইউজ করার জন্য রিকোয়ারমেন্ট লেভেল 2 এবং একবার অ্যাটাক করার পর এনিমি এর উপর প্রতি 5 সেকেন্ডে রিয়েল ড্যামেজ এর 50% করে ড্যামেজ দিবে। আমরা দেখতে পাই সেই মনস্টার ওয়াংমেং কে অ্যাটাক করে অনেক বেশি পরিমাণে ঘায়েল করে দিয়েছে। মনস্টার ওয়াংমেং এর পেটের মধ্যে তার টেন্টিকল ঢুকিয়ে দিয়েছে। তার টিম এর সকলে এটা দেখে অনেক বেশি পরিমাণে ঘাবড়ে যায়। হিলার বলে, আমি এখন আর তাকে হিল করতে পারছি না কোনোভাবেই। ওয়াংমেং ঘায়েল অবস্থায় বলে, তোমরা সকলে এখান থেকে পালাও। আমরা দেখতে পাই ঠিক তখন দূরে থেকে একটা অ্যাটাক আসতে থাকে এবং অ্যাটাক গিয়ে ডাইরেক্ট মনস্টার এর মাথায় গিয়ে লাগে। এটা দেখে সেখানে থাকা সকলে অনেক বেশি পরিমাণে অবাক হয়ে যায়। তারা বলে, হোয়াট, এখানে কি কোনো মজা চলছে নাকি? শুধুমাত্র একটা অ্যাটাক করে বস মনস্টার এর অর্ধেক পরিমাণ এইচপি কমিয়ে দিয়েছে। আমরা দেখতে পাই মেইন ক্যারেক্টার এর সেই অ্যাটাক খেয়ে বস মনস্টার অনেক বেশি পরিমাণে আঘাতপ্রাপ্ত হয়েছে, যার জন্য ওয়াংমেং কে ছেড়ে দিয়ে সে সাইডে লাফ দিয়ে চলে যায় এবং মনস্টার এর শরীর থেকে ব্লাড বের হতে থাকে। মনস্টার অনেক বেশি পরিমাণে রেগে গিয়ে জোরে জোরে চিৎকার করতে থাকে এবং নিচে পড়ে গিয়ে ব্যথায় সে কাতরাতে থাকে। আমরা দেখতে পাই মেইন ক্যারেক্টার এর অ্যাটাকের ফলে মনস্টার এর ধীরে ধীরে এইচপি কমতে থাকে। মেইন ক্যারেক্টার এর সিস্টেম উইন্ডোতে লেখা আসে, আপনি মনস্টারকে কিল করেছেন, 90% ড্যামেজই আপনি দিয়েছেন, যার কারণে মনস্টার এর লুট আপনাকে দেওয়া হবে এবং যার কারণে মেইন ক্যারেক্টার 600 এক্সপিরিয়েন্স পয়েন্ট পায় এবং সাকসেসফুলি লেভেল আপ করে লেভেল 3 তে পৌঁছায়, 2 ইভলিউশন পয়েন্ট পায় এবং 55 ডে এ ট্রেডেবল লাইফস্প্যান পায়। মেইন ক্যারেক্টার বলে, আমি এটা কোনোভাবে এক্সপেক্ট করিনি যে ভেনম ডার্ট স্কিল আমার প্যাসিভ অ্যাবিলিটিকে ট্রিগার করে ফেলবে। আমি আমার স্টেলথ স্কিল ইউজ করে ইনভিজিবল থাকা অবস্থায় দূরে থেকেও পয়জনাস ডার্ট শো করতে পারবো এনিমি এর উপর। আমাকে এখন এই গেম এর শুরুতে এবং মাঝামাঝিতে কেউ স্টপ করতে পারবে না। ওয়াংমেং মনস্টার এর সাইডে পড়ে রয়েছে আর বলে, হোলি ক্র্যাপ, এই পরিমাণ ড্যামেজ, সে আদৌ কি হিউম্যান? ঠিক তখন মনস্টার এর ডেড বডি থেকে এনার্জি বের হতে থাকে এবং সেই এনার্জি মেইন ক্যারেক্টার এর কাছে চলে যায় এবং এটা দেখে ওয়াংমেং বলে, ডেড বডি এর উপর থেকে যে লাইট বের হচ্ছিল হঠাৎ করে তা উধাও হয়ে গেল। তারপর ওয়াংমেং কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ায় আর বলে, হে ফ্রেন্ড, আমি কি আপনার নাম জানতে পারি? এবং আপনাকে অনেক বেশি পরিমাণে ধন্যবাদ আমাদেরকে সেভ করার জন্য। মেইন ক্যারেক্টার বলে, থ্যাঙ্কস মি। এই জঙ্গল এর মধ্যে এত সহজে কাউকে বিশ্বাস করতে নেই। এটা শুনে তারা কিছুক্ষণ এর জন্য চুপ হয়ে যায়। তখন তারা বলে, ওকে ব্রাদার, আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনার এই অ্যাডভাইস এর জন্য। আপনি এইখানে থাকা লুট চেক করুন, আমরা এইখান থেকে চলে যাচ্ছি। আমার নাম ওয়াংমিং, আপনার যদি কখনো কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই আমার কাছে আসবেন। এবং তারা সকলে তাদের নাম বলে এখান থেকে চলে যায়। মেন ক্যারেক্টার সেখানে দাঁড়িয়ে থেকে বলে, ওয়াংমিং কে কিছুটা রিলায়েবল মনে হয় এবং সে গভর্নমেন্টের দ্বারা যেসব রিসোর্সেস বন্ধ করে দেওয়া হয়েছে তার দায়িত্ব রয়েছে সে। যে সকল লুট আমার জন্য অকার্যকর হবে তা সকল কিছু আমি তার কাছে সেল করে দেব। এবং মেন ক্যারেক্টার সেই লুট এর উপর গ্রিডি হ্যান্ড অ্যাবিলিটি ইউজ করে এবং যার ফলে মেন ক্যারেক্টার 3 ইভলিউশন পয়েন্ট পেয়ে যায়, 55 ডে এ ট্রেডেবল লাইফ স্প্যান পেয়ে যায় এবং ব্রোঞ্জ র্যাঙ্কের স্প্রিন্ট প্রেডেটর এর লেদার পেয়ে যায় এবং এই লেদার ইউজ করলে ফিজিক্যাল ডিফেন্স +9 পয়েন্টে বৃদ্ধি পাবে এবং এটা ইউজ করলে এলিমেন্টাল রেজিস্ট্যান্স +5 এবং 50% সকল স্কিল এর কুলডাউন স্পিড কমে যাবে। মেইন ক্যারেক্টার বলে, সিস্টেম এর বাগ ইউজ করে আমার এই লাইফে আমার লেভেল আপ স্পিড 100 টাইম বৃদ্ধি পেয়ে গিয়েছে। এবং মেইন ক্যারেক্টার একটা ক্রিপি লুক দিয়ে বলে, সং ফেই, আমি তোমার জন্য অপেক্ষা করছি। আজকের এপিসোড এইখানে শেষ। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং বাংলায় এরকম আরো মজাদার এক্সপ্লেনেশন ভিডিও দেখার জন্য
অবশ্যই সাপোর্ট করে যাবেন, ধন্যবাদ। স্টোরি এর শুরুতে আমরা দেখতে পাই একটা টিমকে অনেকগুলো মনস্টার এসে চারদিক থেকে ঘিরে ধরেছে এবং সেই টিম মনস্টারদের হাত থেকে বাঁচার জন্য অনেক ভয়ানকভাবে লড়াই করছে। একজন বলে, এত মনস্টার এখানে আসছে কোথা থেকে, আমাদেরকে এখন এখান থেকে পালাতে হবে। সেই টিম এর একজন সামনে তাকিয়ে দেখে তাদের সামনে একটা ভয়ানক কিছু চলে এসেছে। আরেকজন বলে, হে তুমিও এখানে দাঁড়িয়ে আছো কেন? যেই তারা সকলের সামনের দিকে তাকায় একদম ভয় পেয়ে যায়। তাদের সকলের সামনে একটা পাওয়ারফুল ভয়ানক মনস্টার চলে এসেছে এবং সেই মনস্টারটি তাদেরকে দেখা মাত্র তাদের উপর তার টেন্টিকল ইউজ করে অ্যাটাক করে দেয়। এই অ্যাটাকটি তারা সকলে মিলে ব্লক করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই এই অ্যাটাক তারা ব্লক করতে পারে না। একদম সবগুলো টেন্টিকল তাদের শরীরের মধ্যে দিয়ে চলে যায়। অন দ্য স্পট একদমই তারা ডেড হয়ে যায়। তারা সকলে মারা যাওয়ার সাথে সাথে বিগিনার ভিলেজে আবার স্পন হয়ে যায়। তারা সকলে বলে, ড্যাম, আমরা যখনই কোনো মনস্টারকে কিল করার চেষ্টা করি একদম 99% ড্যামেজ দেওয়া হয়ে যায়। ঠিক তখন তার থেকেও পাওয়ারফুল মনস্টার আমাদের সামনে চলে আসে। এই গেম এর রুলস অনুযায়ী কেউ যদি এই গেম থেকে বের হতে চায় অ্যাটলিস্ট তার লেভেল 3 হতে হবে। এইভাবে চলতে থাকলে আমরা কখনোই লেভেল 3 পর্যন্ত পৌঁছাতে পারবো না। আরো একজন বলে, আমাদের প্রয়োজন এখন আমাদের টিম এ আরো বেশি মেম্বারদেরকে রিক্রুট করা, 6 জন অথবা 10 জন এর একটা টিম তৈরি করা। তখন পাশে থাকা আরেকজন বলে, আমার মনে হয় না এই প্ল্যান কাজ করবে, কেননা 10 জন এর একটা টিমকে আমি নর্মালি মনস্টারদের হাত থেকে ওয়াইপ আউট হয়ে যেতে দেখেছি। আর তারপরেও যদি আমাদের টিমে অনেক বেশি মেম্বার চলে আসে তাহলে শুধুমাত্র তারা আমাদের জন্য আরো বেশি মনস্টারদের অ্যাট্রাক্ট করবে। আমি 40 জন এর একটা টিমকে দেখেছি এবং তারা যখন মনস্টার হান্টিং করার জন্য জঙ্গলের ভিতরে গিয়েছিল তারা তাদের সিঙ্গেল অ্যাবিলিটি পর্যন্ত ইউজ করতে পারেনি। তার পূর্বে সকল মনস্টার এসে তাদেরকে কিল করে ফেলেছিল। আমরা যদি কোনোভাবে লেভেল 3 তে পৌঁছাতে না পারি তাহলে সারা জীবনের জন্য আমরা এই গেম এর মধ্যে ট্র্যাপ হয়ে যাব। আমরা প্রথমে যে টিমকে দেখেছিলাম যারা মেন ক্যারেক্টার এর পিছু নিয়েছিল তাদের টিম ও মনস্টারদের হান্টিং করতে গিয়ে মারা গিয়ে বিগিনিং ভিলেজ এর মধ্যে রিস্পন হয়ে যায়। সে মেয়েটি বলে, ড্যাম, এই গেম এত বেশি হার্ড কেন? তার টিম এর একজন বলে, সিস্টার, আমরা অলরেডি 3 বার মারা গিয়েছি, আমাদের কাছে আর 10 বছরেরও কম ট্রেডেবল লাইফ স্প্যান রয়েছে। কি হবে যদি? এই কথাটি বলা মাত্রই সে মেয়েটি আবার বলে, এটা ফেক হোক বা রিয়াল, এরপর আমরা আর কখনোই মরবো না। ঠিক তখন সে মেয়েটি আকাশের দিকে তাকায় আর বলে, এটা কি সেই শ্যাডো নাম এর ব্যক্তি যে এত বেশি স্পিডে লেভেল আপ করছে? আমাদেরকে এই টাউন এর র্যাঙ্কিং লিস্টে 3 জনকে দেখানো হয় যাদের মধ্যে আমাদের মেন ক্যারেক্টার ফার্স্ট পজিশনে রয়েছে। এটা দেখে সে মেয়েটি মনে মনে ভাবে, শ্যাডো নাম এর ব্যক্তি হয়তো কোনো কিছু জানে এই গেম সম্পর্কে, আমাদেরকে তাকে খুঁজে বের করতে হবে এবং এই গেম থেকে বের হওয়ার জন্য লেভেল 3 পর্যন্ত পৌঁছানোর উপায় তার কাছ থেকে জানতে হবে। আমি শ্যাডো গাই এর সাথে একটা ডিল করব যার মাধ্যমে সে আমাকে লেভেল 3 পর্যন্ত পৌঁছাতে সাহায্য করবে এবং আমি তাকে এই গেম থেকে বের হয়ে 10 মিলিয়ন ক্যাশ দিব। তখন তার টিম এর একজন হঠাৎ চমকিয়ে ওঠে আর বলে, কি 10 মিলিয়ন? আমি আর এটা নিয়ে ভাববো না, তাকে 10 মিলিয়ন দিয়ে আমি এই গেম থেকে বের হওয়ার সুযোগ কোনোভাবে মিস করব না। সিন চেঞ্জ হয়, জঙ্গলের মধ্যে একটা মনস্টারকে দেখানো হয় এবং সেই মনস্টার এর মাথায় গিয়ে একটা পয়জনাস অ্যাটাক লাগে এবং এই একটি মাত্র অ্যাটাক খেয়ে সে মনস্টার মারা যায়। আমাদেরকে মেন ক্যারেক্টারকে দেখানো হয় যার সিস্টেম উইন্ডোতে লেখা রয়েছে, আপনি লেভেল 2 এর কন্টামিনেটর মনস্টারকে কিল করেছেন, 20 এক্সপিরিয়েন্স পয়েন্ট গেইন করেছেন এবং 1 ইভলিউশন পয়েন্ট পেয়েছেন আপনি। মেন ক্যারেক্টার বলে, ওকে ঠিক আছে, আমার কাছে এখন ইনাফ ইভলিউশন পয়েন্ট হয়ে গিয়েছে। হ্যান্ড অফ অ্যাভারাইজ স্কিলকে ইভলভ করার জন্য মেন ক্যারেক্টার তার 5 ইভলিউশন পয়েন্ট ইউজ করে এবং তার হ্যান্ড অফ অ্যাভারাইজ স্কিলকে ইভলভ করে, যার ফলে এই স্কিল প্লাটিনাম জেড লেভেলে পৌঁছে যায়। এই স্কিল এর মাধ্যমে এখন মনস্টারদের কর্পস থেকে 160% চান্স থাকবে অ্যাডিশনাল লুট পাওয়ার এবং 20% চান্স থাকবে কোনো রেয়ার আইটেম পাওয়ার। মেন ক্যারেক্টার এটা দেখে বলে, 20% চান্স থাকবে রেয়ার আইটেম পাওয়ার। এই স্কিল এর এই ইফেক্ট অনেক বেশি অ্যামেজিং। যদি আমি এই স্কিলকে আরো বেশি ইভলভ করি তাহলে 100% অথবা 200% চান্স থাকবে রেয়ার আইটেম পাওয়ার। মেন ক্যারেক্টার তার স্কিল সম্পর্কে এইসব কথা ভাবছিল, ঠিক তখন তার সাইড থেকে অমনিয়াস সাউন্ড আসতে থাকে এবং এটা শুনে মেন ক্যারেক্টার সামনের দিকে তাকায়। মেন ক্যারেক্টার সামনের দিকে তাকিয়ে দেখতে পায় একটা বিশাল বড় ভয়ানক মনস্টার তার সামনে চলে এসেছে। মেন ক্যারেক্টার এটা দেখে বলে, ড্যাম, এখনই তাকে আমার সামনে আসতে হলো।
মেন ক্যারেক্টার বলে এটা একটা ব্রোঞ্জ লেভেল বস মনস্টার। সে তার ইভলভিং প্রসেস মেনটেন করার জন্য হিউম্যান লাইফ স্প্যান অ্যাবজর্ব করে থাকে। সে এই মনস্টার এত বেশি হিউম্যান লাইফ স্প্যান অ্যাবজর্ব করেছে যে সে এখন একটা সিলভার লেভেল এর বস মনস্টার এর সমান শক্তিশালী হয়ে গিয়েছে। সে হয়তো 40 জন এর উপরে মানুষের লাইফ স্প্যান অ্যাবজর্ব করেছে অলরেডি। মেন ক্যারেক্টার বলে আমার লাক এখন খুবই খারাপ, কেননা আমার ব্যাকপ্যাক অলরেডি ফুল হয়ে গিয়েছে। আমি যদিও এই মনস্টারকে কিল করি, কোনোভাবে তার লুট আমি পিক আপ করতে পারবো না। আমি এই জায়গাকে আমার ম্যাপের মধ্যে মার্ক করে রাখছি, আর কিছুক্ষণ এর মধ্যে এই বস মনস্টার লেভেল আপ করে যাবে। আমি এখন এইখান থেকে চলে যাব এবং আমার ব্যাকপ্যাক কোনোভাবে খালি করার পর আমি আবার এইখানে আসব। এই বলে মেন ক্যারেক্টার তার ইলাইট শ্যাডো স্কিল ইউজ করে এইখান থেকে টেলিপোর্ট হয়ে যায়। আমরা দেখতে পাই ভিলেজ এর মধ্যে সবাই বলাবলি করছে। কেউ একজন র্যাঙ্কিং লিস্টে থাকা নাম্বার 1 ব্যক্তিকে 10 মিলিয়ন ক্যাশ দিতে চেয়েছে যদি সে তার লেভেল আপ করিয়ে দেয়। আর একজন বলে আমি প্রতিনিয়ত এই গেম এর মধ্যে মারা যাচ্ছি। কেউ কি অলরেডি লেভেল 3 তে পৌঁছানোর কোনো পদ্ধতি খুঁজে বের করে ফেলেছে। এবং সাইডে থেকে একজন কান্না করতে থাকে আর বলে আমরা কমনার ব্যক্তি, আমাদের কাছে কোনো টাকা পয়সা না থাকার কারণে আমরা কখনোই এই গেম থেকে বের হতে পারবো না। ঠিক তখন তাদের মাঝখানে মেন ক্যারেক্টার একদম কুল আন্দাজে টেলিপোর্ট হয়ে চলে আসে। মেন ক্যারেক্টারকে এইভাবে আসতে দেখে এখানে থাকা সকলেই অনেক বেশি অবাক হয়ে যায়। মেন ক্যারেক্টার এখানে আসা মাত্রই তার সিস্টেম উইন্ডোতে ইকুইপমেন্ট সেল করার জন্য স্ট্যাটাস দিয়ে তাদের সকলের সামনে বসে পড়ে এবং তার সামনে বিভিন্ন প্রকারের আইটেম রেখে দেয়। এটা দেখে এখানে থাকা সকলে অনেক বেশি পরিমাণে অবাক হয়ে যায়। এখানে থাকা সকলে বলাবলি করতে থাকে সে আমাদের মাঝখানে টেলিপোর্ট হয়ে আসলো কিভাবে। আরো একজন বলে সে আমাদের সামনে ব্রোঞ্জ লেভেল এর আইটেম সেল করার জন্য রেখে দিয়েছে, এই আইটেমটি আমি বাই করতে চাই। আর একজন বলে সে অলরেডি ব্রোঞ্জ লেভেল এর বস মনস্টারকে কিল করেছে। এটাই কি সেই শ্যাডো যে কিনা র্যাঙ্কিং লিস্টের নাম্বার 1 পজিশনে রয়েছে। আমরা কোনোভাবেই তার ফেস দেখতে পাচ্ছি না। সে অলরেডি ফেস হাইড ফাংশন অন করে রেখেছে। রিয়েল অলরেডি কে হতে পারে এই ব্যক্তি? সে অনেক বেশি পরিমাণে মিস্টিরিয়াস। ঠিক তখন মেন ক্যারেক্টার এর সামনে একটা মেয়ে আসে এবং বলে এই আইস কন স্পেল এর প্রাইস কত? মেন ক্যারেক্টার বলে এর প্রাইস 100 ডেজ এর ট্রেডেবল লাইফ। মেন ক্যারেক্টার বলে এই ওম্যান হয়তোবা গ্রে রোজ হবে। সেও তার ফেস এই গেম এর মধ্যে হাইড করে রেখেছে। সেই মেয়েটি বলে 100 ডেজ এটা অনেক বেশি হয়ে যায়, তুমি কি এটা একটু কমাতে পারো? সে মেয়েটি আবার বলে আইসকন স্পেল মনস্টার হান্টিং এর স্পিড বাড়িয়ে দেয়, কিন্তু এর একটা সাইড ইফেক্ট রয়েছে। এটা শুধুমাত্র আর্লি স্টেজ এর মধ্যেই মনস্টার হান্টিং স্পিড বাড়িয়ে দেয়, এরপরে এই স্কিল কোনোভাবেই কাজে আসবে না। তাই এই স্কিল এর প্রাইস অনেক বেশি হয়ে যাচ্ছে। আমি কি তোমাকে রিয়েল ওয়ার্ল্ড এর মানি পেমেন্ট করতে পারবো? মেন ক্যারেক্টার বলে যদি তোমার কাছে অনেক বেশি পরিমাণে অর্থ হয়ে থাকে তাহলে অন্যদের কাছে গিয়ে ট্রেডেবল লাইফ স্প্যান বাই করতে পারো এবং তারপর আমার সাথে এসে ডিল করতে পারবে। যদি এটা আর কেউ ক্রয় করতে না চায় তাহলে আমি এটা তোমার জন্যই রেখে দেবো। সে মেয়েটি আবার বলে কিছুক্ষণ অপেক্ষা করো। এই বলে মেয়েটি তার পিছনে থাকা তার টিম এর ব্যক্তিদেরকে বলে তোমরা এটা নিয়ে কি ভাবো? তারা বলে একমাত্র আপনার লিডিং এর কারণে আমরা লেভেল 2 পর্যন্ত পৌঁছাতে পেরেছি, আমাদের কারো কোনো অবজেকশন নেই। আর তার থেকেও বড় কথা হলো যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে এই গেম থেকে লিভ নেওয়ার জন্য লেভেল 3 তে পৌঁছাতে হবে। সে মেয়েটি আবার বলে তাহলে তোমরা তোমাদের লাইফ স্প্যান আমাকে গিফট করো, আমি তোমাদেরকে রিয়েল ওয়ার্ল্ডে গিয়ে এর বিপরীতে অনেক বেশি পরিমাণে অর্থ দিব। এবং তাদের থেকে লাইফ স্প্যান নিয়ে মেন ক্যারেক্টার এর সাথে সে ডিল করে এবং মেন ক্যারেক্টার এর থেকে সেই আইস কোন স্পেল বুক বাই করে ফেলে। এবং ঠিক তখন এখানে মেন ক্যারেক্টার এর সামনে তারা চলে আসে যারা মেন ক্যারেক্টারকে প্রথমে ফলো করছিল। সে মেয়েটি এখানে আসা মাত্র বলে শ্যাডো আমি তোমাকে খুঁজে বের করতে পেরেছি, আমি তোমাকে একটা চান্স দিব, তুমি আমাকে লেভেল 3 তে পৌঁছাতে সাহায্য করো এবং যখন আমি রিয়েল ওয়ার্ল্ডে পৌঁছাবো তোমাকে আমি 10 মিলিয়ন ক্যাশ দিব। সবাই বলে তাহলে এটা সত্যি ছিল যে কেউ একজন শ্যাডোকে খুঁজছিল এবং তাকে 10 মিলিয়ন মানি অফার করার জন্য প্রস্তুত ছিল। সে এখন অনেক ইজিলি 10 মিলিয়ন ইনকাম করতে পারবে। মেন ক্যারেক্টার বলে তাহলে এটাই জিয়াংলি। আমার পাস্ট লাইফে সে অনেক বড় একটা ক্রিমিনাল গ্যাং এর লিডার ছিল এবং গভর্নমেন্ট তাদের অথরিটি ইউজ করে তাকে এবং তার টিমকে ওয়াইপ আউট করে ফেলেছিল। সে মেয়েটি মেন ক্যারেক্টার এর সাথে অনেক বেশি অ্যারোগেন্স নিয়ে কথা বলছিল। সে মেয়েটি আবার বলে আমার বাবা জিয়াং ইন্ডাস্ট্রিজ এর প্রেসিডেন্ট, তুমি টাকা নিয়ে কোনো চিন্তা করো না, এই গেম থেকে বের হওয়া মাত্র আমি তোমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেব। মেন ক্যারেক্টার ভাবে সে আমার পাস্ট লাইফে অনেক বেশি ক্রাইম করেছিল। গেম এর মধ্যে থাকা প্লেয়ারদের সে কিডন্যাপ করত এবং তাদের কাছ থেকে তাদের লাইফ স্প্যান কেড়ে নিত সে। মেন ক্যারেক্টার বলে আমি তোমার অফার রিজেক্ট করলাম। সে মেয়েটি আবার বলে তুমি এই গেম এর মধ্যে অনেক বেশি স্ট্রং, কিন্তু কেউ জানে না এই গেম এর মধ্যে কার সাথে ফিউচারে কি হতে চলেছে। যদি তুমি আমাকে জয়েন করো তাহলে তুমি রিয়েল ওয়ার্ল্ডে কিং এর মতো জীবন কাটাবে, গাড়ি বাড়ি মেয়ে তোমার কি চাই সবকিছু আমি তোমাকে
এনে দেব। মেন ক্যারেক্টার বলে, তুমি যদি এখান থেকে কোনো কিছু বাই করতে না চাও তাহলে আমার কাস্টমারদের সামনে থেকে চলে যাও। ক্যাশ এখন ইউজলেস, ইউনিভার্সাল কারেন্সি এখন ট্রেডেবল লাইফ। সে মেয়েটি অনেক বেশি রেগে যায় আর বলে, কি ননসেন্স এবং ট্রাশ এর মতো কথা বলছো আমার সাথে। আমি যদি এখন রিয়েল ওয়ার্ল্ডে থাকতাম আমি অবশ্যই আমার সাথে এমন ব্যবহার করার জন্য তোমাকে একটা লিসন শিখাতাম। মেন ক্যারেক্টার অনেক বেশি রেগে যায় আর বলে, আর একটা কথা যদি তুমি আমার সামনে বলেছো আমি তোমাকে কিল করে ফেলবো। যতক্ষণ না তোমার লাইফ জিরোতে পৌঁছে যাবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে কিল করতেই থাকবো। এবং মেন ক্যারেক্টার তার পাওয়ার রিলিজ করতে থাকে। এটা দেখে তারা অনেক বেশি পরিমাণে ঘাবড়ে যায়, অনেক বেশি পরিমাণে ভয় পায়। সে মেয়েটি বলে, এখান থেকে ভাগো, এই বলে এখান থেকে দৌড়ে চলে যায়। এবং তারপর মেন ক্যারেক্টার এখানে থাকা সকলকে তার আইটেম সেল করে দেয় এবং মেন ক্যারেক্টার এর থেকে ইকুইপমেন্ট বাই করে এখানে থাকা সকলে অনেক বেশি খুশি হয়ে যায়। সকলে বলতে থাকে, এই ইকুইপমেন্ট ইউজ করে আমরা এখন স্ট্রং হয়ে যাব, আমরা এখন মনস্টার হান্টিং করতে পারবো। মেন ক্যারেক্টার বলে, কেউ জানে না ট্রেডেবল লাইফ ইউজ করে মানুষ রিয়েল ওয়ার্ল্ডেও তাদের অ্যাবিলিটি এক্সট্রাক্ট করে ইউজ করতে পারবে। এইখানে থাকা কেউ জানে না এই গড ডিসেন্ডেন্ট গেম এক সময় রিয়ালিটি এর সাথে মার্জ হয়ে যাবে, কোলাপস হয়ে যাবে। এই গেম এর সকল মনস্টার রিয়েল ওয়ার্ল্ডে। মেন ক্যারেক্টার এই কথা বলতে বলতে তার স্কিল হিডেন শ্যাডো ইউজ করে এখানে ইনভিজিবল হয়ে যায়। মেন ক্যারেক্টারকে এভাবে হঠাৎ করে ইনভিজিবল হতে দেখে এখানে থাকা সকলে বলতে থাকে, হঠাৎ করে সে কোথায় চলে গেল? ওয়াও, তার কাছে অনেক বেশি অ্যামেজিং স্কিল রয়েছে, সে হঠাৎ করে আমাদের মাঝখান থেকে অদৃশ্য হয়ে গিয়েছে। সবাই বলে তার কাছে কি এমন একটা ইউনিক প্রফেশন রয়েছে যার কারণে সে এত বেশি স্ট্রং হয়ে গিয়েছে এত কম সময়ের মধ্যেই। মেন ক্যারেক্টার একটা ট্রিপি লুক দেয় আর বলে, এই গেম এর মধ্যে, এই গড ডিসেন্ডেন্ট গেম এর মধ্যে নিজের শক্তি যত বেশি থাকবে সে একমাত্র এইখানে সার্ভাইভ করতে পারবে। এবং রিয়েল ওয়ার্ল্ডে যখন এই গেম মার্জ হবে ঠিক তখন তারাই এই ওয়ার্ল্ডে সার্ভাইভ করতে পারবে। আজকের ভিডিও এইখানে শেষ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।